নমস্কার বন্ধুরা, আজ আমি মৃন্ময় ভক্ত আবার চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মৃন্ময়। আপনারা জানেন যে ভারতবর্ষে লোকসভা নির্বাচন চলছে, অলরেডি দুটো ফেজে ইলেকশন হয়ে গেছে। এই দু ফেজের ইলেকশনে সমস্ত ভারতবর্ষে প্রায় 200টির কাছাকাছি কেন্দ্রে বিভিন্ন স্টেটে ভোট হয়েছে এবং সমস্ত সমীক্ষা থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপি মেজরিটি অফ দিস 200 কনস্টিটিউয়েন্সিতে জিতছে বা জিততে চলেছে। এই দুটো ফেজে বেঙ্গলেও 6টি লোকসভা, 42টির মধ্যে 6টি লোকসভায় নির্বাচন হয়েছে। এই 6টি লোকসভা হলো, প্রথম ফেজে হয়েছিল কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আর দ্বিতীয় ফেজে হচ্ছে দার্জিলিং, বালুরঘাট আর নর্থ বেঙ্গলের আরেকটি কনস্টিটিউশন রায়গঞ্জ। তো এই 6টি কেন্দ্রেই যতটুকু খবর এসছে বিজেপি বিপুল মার্জিনে জিততে চলেছে। সো নেক্সট ফেজে মালদার 2টি এবং তারপরে এটি ঢুকে যাচ্ছে দক্ষিণবঙ্গে। নাও এবারের ইলেকশনে বেঙ্গলে যে 2টি মূল ইস্যু, একটি হচ্ছে চাকরি দুর্নীতি, অন্যান্য দুর্নীতির সাথে, তার মধ্যে এসএসসি আছে, চাকরি দুর্নীতিতে প্রাইমারি কমিশনেরও আছে 70,000 চাকরি নিয়ে গিয়ে অলরেডি এসএসসি যে 26,000 চাকরি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের থেকে বাতিল করেছে পুরো প্যানেলটা, এবং রাজ্য সরকার ক্যারিয়ার ট্যাকেল করে সুপ্রিম কোর্টে গিয়েছে স্টে চাওয়ার জন্য। এবং এখানে যে জাস্টিস হাইকোর্টে তারা খুব সুন্দরভাবে কেন বাতিল করেছে, প্রায় 17টা পয়েন্টের উপর আলোচনা করে করেছেন। আমি সেই বিষয়ে আরেকটি আলাদা ভিডিওতে অলরেডি আপনাদের সামনে বক্তব্য রেখেছি, আমার অ্যানালিসিস রেখেছি। তো যাই হোক, তৃণমূল নানাভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে। প্রথমে কি ডাইভার্ট করার চেষ্টা করলো, আরেকটি যেটি বিষয়ে আমি ভুলে গেলাম, যে সেটি হচ্ছে সন্দেশখালী ইস্যু। এবং সন্দেশখালী ইস্যুটাকে সামনে নিয়ে এসে বিজেপি এটাকে এনক্যাশ করার চেষ্টা করেছে, এবং এটা স্বাভাবিক ব্যাপার, এটাতে কোনো আমি দোষের দেখছি না, কারণ একটি ঘটনা এবং খুবই খারাপ একটি ঘটনা, মহিলা সুরক্ষা, মহিলারা সামনে এগিয়ে এসছেন, তার জন্য বিজেপি এটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে করেছে। এবং বিজেপি আর লিগ্যাল সেলের প্রিয়াঙ্কা তেব্রিয়াল, তিনি তো হাইকোর্টে মামলা দায়ের করে লড়ছে। তো যাই হোক, এবং বিজেপি সন্দেশখালীর অত্যাচারিত রেখা পাত্রকে প্রার্থী করেছে, বসিরহাটে প্রার্থী করেছে। তো আমি একটি জিনিস দেখছি যে তৃণমূল এগুলোকে কাউন্টার দেওয়ার জন্য ক্রমশ ফেক জিনিস বাজারে নিয়ে আসছে। তৃণমূলের জিনিসগুলো নিয়ে আজকে একটু একটু করে আলোচনা করতে চাচ্ছি, এবং সেই সাথে আমি কিছু ক্লিপিং আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা জিনিসের এগেনস্টে। প্রথমে আসা যাক সন্দেশখালী ঘটনা যে রিয়েল, এই বিষয়ে কোনো দ্বিমত নেই কারোর, কোনো সভ্য সমাজে কোনো দ্বিমত পোষণ করার অবকাশ থাকে না। যে সন্দেশখালীর মা বোনেদের সাথে যে অত্যাচার, এবং দেখুন শুধু তাই না, এর সাথে জড়িত আছে ওয়েস্ট বেঙ্গলের সুরক্ষা, ভারতবর্ষের সুরক্ষা। যারা প্রতিনিয়ত ওয়েস্ট বেঙ্গলের খবর রাখেন না, তাদের জন্য ছোট্ট করে দেখাচ্ছি। প্রায় 1 সপ্তাহ আগে সন্দেশখালীতে এনআইএ নামানো হয়েছিল, এবং তারা এনআইএ এবং সেই সাথে
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ওকে, তাদের কমান্ডোকে নামিয়ে রোবট দিয়ে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তো সেই ভিডিওটি একটু ছোট্ট করে ক্লিপিং দেখুন, তারপরে আবার আসছি আলোচনায়। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেই ছবি সন্দেশখালীর, যে ছবি আমরা সিনেমায় দেখেছি, ওয়েব সিরিজে দেখেছি, আমরা ইন্টারনেটেও বিভিন্ন সময় দেখেছি, কিন্তু এই ছবি আজকে আমরা দেখছি লাইভ আমাদের এই রাজ্যে সন্দেশখালীতে। সেখানে এনএসজি কমান্ডোরা নেমেছেন এবং কার্যত ওই এরিয়া ঘিরে রেখে দিয়েছেন। গ্রামবাসী যারা আছেন তাদেরকে বলা হয়েছে সুরক্ষার স্বার্থে আপনারা এই জায়গা ছেড়ে দিন। তারা কাতারে কাতারে তাদের বাড়িঘর ফেলে রেখে সেখান থেকে চলে যেতে বাধ্য হন। কর্নেল বাবুল চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন, আলোচনায় সরাসরি যোগ দিয়েছেন। কর্নেল চন্দ্র, আপনি বলছিলেন ব্রেকে যাওয়ার আগে যে হেভি কোনো বিস্ফোরক থাকলে এই ধরনের মেশিনকে নামানো হয়, আর এসব ক্ষেত্রে এনএসজির যারা আছেন কমান্ডোরা খুব পারদর্শী। কর্নেল চন্দ্র, সরাসরি প্রশ্ন, পাড়ার কোনো ওই পাঁচু কালু এরা তো এইসব বোমা বাঁধতে পারে না, এগুলো সাপ্লাই হয় ন্যাশনাল সিকিউরিটির জন্য, কতটা থ্রেট? হ্যাঁ, তাই আমি বলছিলাম আগে যে এইগুলো নর্মাল বম্বস না যেটা ইউজ হয়, এরকম লেভেল অফ এক্সপ্লোসিভ যেগুলো খুবই ডেঞ্জারাস। আর এগুলো কোথা থেকে এসছে, কি করে এসছে, কে নিয়ে এসছে, আর কেন এগুলো আনা হয়েছে, কারণ কি নর্মাল যা পাবলিক ডিস্টারবেন্সের ইউজ হয় নর্মালি, তার জন্য এই লেভেল অফ এনার্জি ডিপ্লয় করার কোনো দরকার হয় না। লোকাল স্টেট পুলিশ এটাকে অনেক কেপেবল হয়, বাট যেই লেভেলের ওর মধ্যে জিনিস আছে, পাওয়া গেছে বা খবর আছে, সেটা খুবই ডেঞ্জারাস। তো আপনারা দেখলেন সবাই যে কী রকম অস্ত্র এবং বিস্ফোরক এনআইএ এবং এনএসজি কমান্ডো এবং তাদের রোবট দিয়ে পাওয়া গেছে, এবং তার মধ্যে কিন্তু একটি ওয়েস্ট বেঙ্গলের পুলিশেরও পিস্তল পাওয়া গেছে। না, আমি যতটুকু জানি যে কোনো গভর্নমেন্টের অস্ত্র, সে পিস্তলই হোক, রাইফেলই হোক বা যে কোনো কিছু, যদি খোয়া যায় তার একটা রিপোর্ট থাকে। এই রিপোর্টটি কি কোথাও আছে? আমি তো শুনলাম না। আর এই নিয়ে খুব একটা মিডিয়া ওই এক দুটো সেন্টেন্স কেউ না কেউ হয়তো বা পয়েন্ট করেছে ডিবেটে, আদারওয়াইজ আমি কিন্তু সেরকম পেলাম না। আরেকটি যেটি যে সন্দেশখালী নাকি ফেক, এই ফেক এটি প্রতিষ্ঠা করার জন্য আমাদের কয়লা ভাইপো তিনি হঠাৎ করে গতকাল একটি ভিডিও নিয়ে এলেন, এবং এই ভিডিওটি বাংলার বার্তার সন্ময় বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে এটিকে অ্যানালিসিস করে দিয়েছেন যে যেই ওয়েবসাইট থেকে এটি প্রকাশ করা হয়েছে সেই ওয়েবসাইটটি এক্স্যাক্টলি একদিন আগে, মানে ৩রা মে ওপেন করা হয়েছে এবং সেখান থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওটি ডক্ট্রিন সেই বিষয়ে আমি বিশদ আকারে যাব না, কারণ এটি আমার সাবজেক্ট নয়, কিন্তু এইটুকুই বলতে পারি হঠাৎ করে একটি স্ট্রিং অপারেশন এমন এক অর্গানাইজেশন করলো যাদের ইউটিউবে ইউটিউবের অ্যাকাউন্ট জাস্ট একদিন আগে ক্রিয়েট করা এবং একটি ভিডিও আছে, এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে এটি কিন্তু এক্সপ্লেন করেছেন। আমি একটু ছোট্ট করে এই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করি যে কি এখানে ডক্ট্রিন করা হয়েছে বা কি ভিডিওটি, তারপরে আবার আসছি। কি লেভেলের কাজ করেছে, রেপ হয় নাই তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না, দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে এইটা না করলে ওখানে আর এই তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। সুরেন্দ্র ছেলেটা প্রথম থেকে সাথ দিয়েছে। কে
শুভঙ্কর ছেলেটা প্রথম শুভঙ্কর। সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেঝে মেঝে, ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে পীযূষ একটা। পীযূষ 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 এই জায়গাতে জীবনে আসে না, না ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। হ্যাঁ আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আচ্ছা, আছে, একদম বুঝেছি। পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্কর টাইটেল শুভঙ্করের থাকতে হতো না, আমি শুভঙ্কর টোটাল গিরি। এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করিয়ে দিই। শুভঙ্কর গিরি তো নেজাটের। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের পিএর বিজেপি সঙ্গে দেখলাম না, ও তো ভালো হয়ে আছে। ও তো বিজেপি আপনাদের সন্দেশখালীর কনভেনার হ্যাঁ, শুভঙ্কর গিরি। হ্যাঁ, তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো? হ্যাঁ, ও আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে না হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে, হুম। ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। আচ্ছা মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, এবং মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হবে। আপনারা শুনলেন ভিডিওটি। এর পরিপ্রেক্ষিতে ভাইপো, কয়লা ভাইপো অভিষেক ব্যানার্জি কি সাংবাদিক সম্মেলন হলেন, প্রায় 1.5 ঘন্টার সাংবাদিক সম্মেলন, এবং তিনি দিল্লির নেতাদের মোদিজি, অমিত শাহকে ক্ষমা চাই, নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন 48 ঘন্টা। বাংলা একটি কথা আছে, চোরের মায়ের বড় গলা। যাই হোক, আরেকবার একটু ভিডিওটি দেখে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ছোট্ট করে, তারপরে আবার আসছি। Towards any Trinamool leaders or Trinamool as a party, I can understand BJP is fighting against Trinamool. But if you have to fight against Trinamool, I can continue the fight and attack you in such a way without defaming the 10 crore people of the state. So since now things are clear and this information is out in the public domain, I think we should leave it to the judgment and wisdom of the people to decide, and I'm sure people will give a befitting reply to the BJP, who we have referred as Bangla Birodhis time and again. And this is the reason why we call them Bangla Birodhi. Because just for their own political gain, petty political ends, they have defamed the people of Bengal and this soil, which is not going to go unanswered this time. হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, চোরের মায়ের বড় গলা। একটা চোর, সে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করছে কার কাছে? না মোদিজি, অমিত শাহর কাছে, যে নিজেও জানে তার ডেজ আর নাম্বার, খুব তাড়াতাড়ি ইলেকশনের পরেই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন কয়লা ভাইপো। সাথে তার পিসিও যেতে পারে। আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি অনুব্রতর পাশে তিহার জেলে সেলটি তার জন্যই ক্লিন আপ চলছে, এবং হবে, কারণ এমন কোনো জায়গা নেই যেখান থেকে তৃণমূল পয়সা লুট করেছে। এবার আসছি আরেকটি কথা, লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের একটি সাফল্য দেখানো হচ্ছে, এবং তারা ইলেকশনের আগে 500 থেকে বাড়িয়ে 1000, আর 1000টা বাড়িয়ে তফসিলি জাতি মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবসদের জন্য 1000টা বাড়িয়ে 1200 করেছে। ওকে, এটি খুব ভালো জিনিস, বিকজ এটা হচ্ছে সোসাইটির একটা শ্রেণীকে করতে গেলে এটা করা উচিত। কিন্তু এবং এটি কিন্তু শুধু তৃণমূল না, এটি সমস্ত অলমোস্ট বিজেপির প্রত্যেকটা স্টেটেই, যেরকম মধ্যপ্রদেশে প্রথম যেটা শুরু করে, মধ্যপ্রদেশে তৎকালীন চিফ মিনিস্টার শিবরাজ চৌহান, তিনি 3000 টাকা করে লাডলি বেহেনা প্রকল্প করে। তারপরে আসামে আছে 2500 টাকা, ছত্তিশগড়ে আছে, রাজস্থানে আছে, বিভিন্ন জায়গায় আছে, বিশদগারে যাচ্ছি না। তবে সন্দেশখালীর মায়া বোনেরা কিন্তু বলেছিলেন যে তারা 500 টাকার জন্য নিজেদেরকে বিক্রি করতে পারবে না, এবং তাদের প্রতিবাদটা কিন্তু রিয়েল ছিল। তো আজকে এই ডক্ট্রিন ভিডিও দেখিয়ে কয়লা ভাইপো
তিনি এবং তার দল কিন্তু আক্ষরিক অর্থে মহিলাদের, বাংলার মা বোনেদেরকে, গ্রামে গঞ্জের মা বোনেদেরকে কিন্তু অপমানিত করলো। কারণ আর যাই হোক, কোনো সুস্থ সমস্ত মহিলা এই 500 বা 1000 টাকার জন্য নিজের চরিত্রটাকে বাইরে সমাজ মাধ্যমে বা টিভির সামনে আনবে না। এবং তাদের যে আন্দোলনটি যে একদম রিয়েল ছিল, সেটি তাদের আন্দোলনের মাত্রা দেখলে এবং আন্দোলনের ভাষা দেখলে যে কেউ বুঝতে পারে। তো এই যে সন্দেশখালী, এই বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্ব, এবং তৃণমূলের এটাকে যতই ফেক ভিডিও দিয়ে এটাকে মালাইন করার চেষ্টা করবে, কিছুই করতে পারবে না। কারণ মানুষ অনেক সজাগ, এবং আমি চাইবো ওয়েস্ট বেঙ্গলের রেস্ট অফ দ্য লাস্ট 5টা ফেজে যেন মানুষ বিপুল পরিমাণে এই সরকারকে উৎখাত করার সূচনাটা করে। আমি জানি বিজেপি এবার গতবারের থেকে 18টা আসনের থেকে ফেয়ার ইলেকশন হলে একটি আসন বেশি পাবে, কিন্তু তৃণমূলকে নাড়া দিতে গেলে, তাদেরকে গতি থেকে নামাতে গেলে এই ইলেকশনে তাদের কিন্তু ভোট না দিয়ে, তাদের যারা এগেনস্টে আছে বিজেপিকে ভোট দিয়ে তবেই কিন্তু বিজেপিকে আবার ক্ষমতায় আনলে তবেই কিন্তু এর বিচার হবে। এবার আসছি আরেকটি প্রসঙ্গে, যেটি হচ্ছে চাকরি দুর্নীতি। এই চাকরি দুর্নীতিতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, যেটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে আদেশটি হয়েছিল, সেই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূল সরকার চ্যালেঞ্জ করে এই ডিভিশন বেঞ্চটি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারা তৈরি হয়েছিল। এখন যখন এই হাইকোর্ট এই 17টি পয়েন্ট দেখিয়ে এই যে 2016 সালের সম্পূর্ণ এসএসসি প্যানেলটিকে বাদ করলেন, তার জন্য কিন্তু দায়ী এই তৃণমূল। কেন তারা গিয়েছিলেন? কেন তারা সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বলেছিলেন যে মাত্র 5,500 লোকের চাকরি চলে যাওয়া উচিত, যারা কোনো কিছু না লিখে ব্ল্যাঙ্ক ওয়েমার্কশিট জমা দিয়েছিল বা যাদের নাম্বারটা টপ 10 করা হয়েছিল তাদেরকে, এবং সেই লিস্টটা কিন্তু চেষ্টা করা হচ্ছিল বের করে বাকিদেরকে চাকরি সুরক্ষিত রেখে এদের চাকরিটা চলে যাওয়ার জন্য। কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেস এটি করেনি। কেন করেনি তার বিশদ আকারে আমার অন্য একটি ভিডিও আছে, যেই ভিডিওতে আমি বলেছি যে এসএসসির এই দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে। কিন্তু আজকে যেহেতু ভোটের সময় এটি একটি আসছে, তার একটি বড় কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টে এখন যে তৃণমূল কংগ্রেস যেটি ফাইল করেছে স্টে আনার জন্য, স্টেটি কিন্তু সুপ্রিম কোর্টে যে গেছে, এটি কিন্তু 26,000 চাকরি বাতিলের জন্য না। কারণ ডিভিশন বেঞ্চ একটি ওই 17টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে বলেছে যে সুপার নিউমারিক যে পোস্টটা তৈরি করা হয়েছিল, সেই সুপার নিউমারিক পোস্টে তৈরি করার জন্য মন্ত্রিসভায় যারা যুক্ত ছিলেন তাদের এগেনস্টে সিবিআই কিন্তু কেস ফাইল করে তদন্ত করতে পারবে, ইনভেস্টিগেশন করতে পারবে। আর এটা যদি শুধু ইনভেস্টিগেশন না, এবং যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে কিন্তু অ্যারেস্ট পর্যন্ত করতে পারবে। তাহলে মোটামুটি সুপার নিউমারিক পোস্টে কিন্তু ক্যাবিনেট ডিসিশনে হয়েছে। তার মানে এতে চিফ মিনিস্টার থেকে শুরু করে তার সমস্ত ক্যাবিনেট মিনিস্টাররা কিন্তু সে সময় ছিল, যেটি 2022 সালের যতদূর মনে পড়ছে 9 জুন এটি হয়। তার ফলে যারা সে সময় ছিলেন তারা সবাই কিন্তু জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন, এবং যাবে। এই ভয় থেকেই তৃণমূল কিন্তু চলে গেল আবারও সুপ্রিম কোর্টে, এবং তারা সুপ্রিম কোর্টের কাছে গত সপ্তাহে যখন ফাইল করে, তারা যে এখন যাতে কোনো সিবিআই যেন কোনো ইনভেস্টিগেশন বা কোনো অ্যারেস্ট না করতে পারে সেইটা।
অ্যারেস্ট নেক্সট 7 দিনের জন্য আগামীকাল আবার সুপ্রিম কোর্টে শুনানি আছে। আমি জানি না কী হবে, সেটা তো সুপ্রিম কোর্ট বলবে, আরও শুনতে চায় না, আগামীকালই রায় দিয়ে দেবে। কিন্তু এর উপর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা বিশাল জিনিস যুক্ত, স্পেশালি ভোটের। কালকে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের এটাকে বলবৎ রাখে, তাহলে কিন্তু তৃণমূলের পতন এই ইলেকশন থেকেই শুরু হয়ে যাবে। আর যদি সুপ্রিম কোর্ট কোনো কিছুতে স্টে অর্ডার দেয়, এটি কিছু হলেও বিলম্বিত হবে, বাট জেলে তাদেরকে যেতেই হবে। কারণ আমি খুব সুন্দরভাবে যে ডিভিশন বেঞ্চের রায়টিকে পর্যালোচনা করছিলাম, এবং এই ডিভিশন বেঞ্চের রায় নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে। সেই ভিডিওতে আমি বলেছি, আমার অ্যানালিসিস দিয়েছি। তো যাই হোক, আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। তৃণমূল এখন চেষ্টা চালিয়েই যাচ্ছে। তৃণমূলের যে ফলস অ্যালিগেশন বা এই যে চেষ্টা, যে ডক্ট্রিন ভিডিও, প্রথমে কি করলো, প্রথমে শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ পড়ে গিয়ে, ইলেকশনের আগে দিয়ে পড়ে গিয়ে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপাল ফাটিয়ে সেই দৃশ্য, সেই ছবি ভাইরাল করে দেওয়া হলো। ঠিক আছে, সেটি যখন খেললো না, তারপরে শুরু হলো সন্দেশখালীর রেখা পাত্রর, যে বিজেপির যে ক্যান্ডিডেট যে দাঁড়িয়েছে রেখা পাত্র, সেই রেখা পাত্রের যে পার্সোনাল ডিটেল, যেরকম তিনি লক্ষ্মীর ভাণ্ডার নেন বা স্বাস্থ্যসাথীর কার্ড, সেই সমস্ত কিছু ওপেন করে দিলেন। কে করেছিল? দেবাংশু করেছিল। সেটিও খেললো না। তারপরে চেষ্টা করা হলো যে রেখা পাত্রকে সাথে এগেনস্টে কিছু মব তৈরি করা এবং তারা প্রোটেস্ট, সেটিও খুব একটা কাছে এলো না। এর মধ্যে বেরিয়ে এলো সন্দেশখালীতে অস্ত্র ধরা পড়ল, এবং সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূল আবারও কৌশল অবলম্বন করলো, কিন্তু তাতেও খুব একটা কাজ হলো না। কারণ তারা কি বলল সে সময়, যে বিজেপি সেখানে অস্ত্রগুলো সেখানে রাতের অন্ধকারে গিয়ে রেখেছিল। তাহলে আমার বক্তব্য, সন্দেশখালীর ভৌগোলিক অবস্থান দেখলে খুবই একটি দুর্গম এলাকায় সন্দেশখালী। সেখানে রাতের অন্ধকারে কি করে মমতার পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কি করে বিজেপি পারল, এবং সেখানে তার পঞ্চায়েত সবই তৃণমূল পরিচালিত, তাহলে কি করে পারল? এটা তো ব্যর্থতা। তার মানে এইটিও, এই ফেক নিউজ বা ফেক জিনিসটাও কাজে দিল না। এবার ফাইনালি কি তারা করতে চললো, রাজ্যপালকে নিয়ে এলো। রাজ্যপালের ওখানে গভর্নর হাউসে একটি মেয়ের সাথে রাজ্যপাল কি করেছে, শ্লীলতা হানি করেছে। এই শ্লীলতা হানির যেই ভিডিওটি, বা আপনারা জানেন যে ভারতবর্ষের কনস্টিটিউশন পারমিট করে না কোনো রাজ্যপাল ক্ষমতায় থাকার অবস্থায় তার বিরুদ্ধে কোনো কেস ফাইল করা যায় বা কোনো ইনভেস্টিগেশন করা যায়। ভারতবর্ষের সংবিধান তিনটে ক্লাসকে এটির আয়তায় রেখেছে: প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং রাজ্যপাল। সো তৃণমূল স্বপ্রণোদিতভাবে তার মমতার পুলিশ কিন্তু রাজ্যপালের এগেনস্টে ইনভেস্টিগেশন শুরু করে দিল। তো এটিও খুব একটা টিকবে না, কারণ আমি এইমাত্র শুনলাম যে রাজ্যপাল একটি বক্তব্য রেখেছেন এর বিরুদ্ধে, অ্যান্ড হি ইজ গোয়িং টু বি ফাইটেড আউট। ওকে, সো এটি নিয়ে বেশি দূর করা যাবে না। আরও হয়তো বা, কারণ এই তো 7th ফেজে হচ্ছে ইলেকশন, তৃণমূল মরিয়া চেষ্টা চালিয়ে যাবে। কারণ তৃণমূলের স্বভাবই হচ্ছে চুরি করা, আর তারপরে চোরের মায়ের বড় গলার মতো সেই চুরিটাকে ধামাচাপা দেওয়া, যেটি 2021-এও করেছে। তার জন্যই কিন্তু তারা এতগুলো আসন পেয়েছে। তো এবার আমি জানি না কতটুকু তারা সফল হবে, তবে আমি চাইব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার দর্শকদের কাছে অনুরোধ করব, তারা যেন বিবেচনা করে নিজের ভোটটা দেয়। তারা যেন 500, 1000 বা 1200 টাকার জন্য
ভবিষ্যৎ প্রজন্মকে বাজি না রাখে। কারণ বেঙ্গলের অবস্থা সত্যি খুব খারাপ, এবং বেঙ্গলে শুধু যেরকম কোনো চাকরি নেই, যেরকম কোনো শিল্প নেই, কলকারখানা নেই, ঠিক তেমনিভাবে বেঙ্গলের আজকে সুরক্ষার ওপর প্রচণ্ড পরিমাণে কোয়েশ্চেন। এবং মমতা যদি থাকে, বেঙ্গলের বেশ কিছু বর্ডার ডিস্ট্রিক্ট তো অলরেডি বাংলাদেশি গিয়ে ছেয়ে গেছে। বাংলাদেশি, আমি বলবো জিহাদিদের দিয়ে ছেয়ে গেছে। শাহজাহানকে নিয়ে আমরা বলেছি, এই শাহজাহান যতদূর মিডিয়াতে পাবলিশ হয়েছে, তিনি নিজেও বাংলাদেশ থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে এসছে। তো শাহজাহান কি করে এই দেশে এসে এত প্রভাব প্রতিপত্তি করতে পারলো, কি করে আধার কার্ড বার করলো এবং বিভিন্ন আইডি বার করলো? এগুলো কিন্তু কোয়েশ্চেন। এগুলো আমি জানি না, এগুলো বেঙ্গলের সকল বুদ্ধিজীবী, আমি একজনেরও কোনো কণ্ঠস্বর শুনলাম না সন্দেশখালী নিয়ে, শেখ শাহজাহান নিয়ে কোনো কণ্ঠস্বর শুনলাম না। আজকে সময় এসছে আমাদেরকে স্পেডকে স্পেড বলা। কারণ এই যে সকল বুদ্ধিজীবী যারা মিডল ইস্টে ইসরায়েলের আগ্রাসন বা আমেরিকার আগ্রাসন নিয়ে ক্যান্ডেল লাইট চলে যায়, যাদের জন্য আমি বারবার বলেছি যে বাংলাদেশে হিন্দু অত্যাচারিত হলো, তাদের ফলে কোনো দিন আমি কলকাতায় দেখিনি একটি মোমবাতি মিছিলে। আজকে তারা কি করে সন্দেশখালীকে বাইপাস করে যাচ্ছে। তো যাই হোক, আমি আর ভিডিওটিকে দীর্ঘায়িত করব না। আমার পরিশেষে আবারও রিকোয়েস্ট থাকবে আমার সমস্ত দর্শক শ্রোতাদের, বন্ধুবান্ধবের কাছে, যে আপনারা ভোটটি দেওয়ার সময় বিবেচনা করে সঠিক জায়গায় দিন। আদারওয়াইজ আপনাদের যেরকম 34 বছর সিপিএমকে ক্ষমতায় রেখে জ্বলতে পড়তে হয়েছে, তারপরে নিয়ে এসেছেন আরেকটি ডাইনি রূপীকে, তার জন্য 13.5 বছর চলে যাচ্ছে এবং বেঙ্গল কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুখের দিকে চেয়ে লক্ষ্মীর ভাণ্ডার বা ফ্রিবিজকে দূরে রেখে চেষ্টা করুন নতুন বাংলা গড়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।